দর্শক, আমরা এখন কথা বলবো এই খামারের স্বত্বাধিকারী যিনি, তার সাথে কথা বলে বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহ ভালো রাখছেন। কি নাম আপনার? আমার নাম মনোয়ার হোসাইন মাসুম। আচ্ছা, মানে সাইনবোর্ডে যে নামটা দেখলাম আর জি কি। ওইটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একদম খোলামেলা পরিবেশ, অনেকটা বলা চলে যে বিলের সাইডে, এটা একটা পাথরের সাইডে, মাঠের সাইড। মাঠের সাইডে এরকম মনোমুগ্ধকর একটা পরিবেশে খামার গড়ে তুলছেন। আসলে এই খামার গড়ে তোলার পেছনে গল্পটা একটু বলবেন? হ্যাঁ, আমার এমনি ছোটোবেলা থেকেই শখ ছিল গরু লালন পালন করার। এমনি তো আমি মাদ্রাসা শিক্ষকতা করি একটা। এর পাশাপাশি এই ফার্মটা আমার এখানে ল্যান্ড প্রপার্টি যথেষ্ট পরিমাণ আছে আলহামদুলিল্লাহ। চাইলাম যে আমার এখানে ফার্মে যে জিনিসগুলি প্রয়োজন, যেমন ঘাস, গরুর খ্যার, এইগুলি আমার এই জমির থেকে আসবে এবং জমির খাদ্য হিসেবে যে জিনিসটা দরকার, গোবর সার, এটা যথেষ্ট পরিমাণ আমি ফার্ম থেকে পাবো। মূলত এটা একটা উদ্দেশ্য। আর বিগত আমি 1 বছর হলে ফার্মটা শুরু করি। 1 বছরের মধ্যে গরুর যে গোবরগুলি আমি পাইছি, এর থেকে জমির আমার অনেকটাই উপকার হয়েছে, যেটা আসলে অন্যভাবে রাসায়নিক সার ব্যবহার করে সম্ভব নয়। তো এই জন্য আর কি মূলত আগ্রহটা আসছে। আর তারপরেও গ্রামে থাকি, সেই হিসেবে তো একটা ভিন্ন একটা আশা আকাঙ্ক্ষা থাকেই সবার, এই জন্যই শুরু করা মূলত। আচ্ছা, এইটা কি কারো দেখে অনুপ্রেরণাটা হয়েছিল না আসলে ফ্যামিলির কারণে? আশপাশে তো বিভিন্ন ফার্ম আছে এবং অনেক লোকজনই করছে, বন্ধু বান্ধবদের মধ্যেও অনেকেই করছে, তাদেরটাও দেখছি। মূলত দেখাটা বলতে আমি যখন ফার্ম করার ইচ্ছা পোষণ করছি, কিভাবে করব, ফার্মটা আমার কিভাবে করলে সুন্দর হবে, এই জন্যই মূলত দেখতে গেছি। তার আগে অবশ্যই এইভাবে দেখা হয়নি। আচ্ছা, তারপরে এই 1 বছরে কেমন মনে হচ্ছে আপনার কাছে যে এই সেক্টরটা? আমার মূলত নিজে কোনো কাজ করতে পারি না, যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি। যেহেতু লোক জনবল দিয়ে আমার কাজবাজগুলি করা, এখনও আমি পুরোপুরি সেলে আসতে পারিনি। কেবল যে গরুগুলি আমি উঠাইছি, এই গরুগুলি যেগুলি আমার কাছে মানে বেমানান মনে হয়েছে, পছন্দসই মনে হয়নি, বা আমি কিনতে আমি এটা সঠিক জাত নির্ণয় করতে পারিনি, সেগুলি আমি সেল করছি। কিছুতে লাভ আসছে, কিছুতে লস হয়েছে। এখন আচ্ছা, আমরা আপনার সেই কালেক্ট করা গরুগুলো আগে একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি। আমরা এই যে দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালো কালার, একদমই। এই গরুটা কোন জাত আসলে? এটা ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান। এটা কি পার্সেন্টেজ কেমন আছে? হ্যাঁ, পার্সেন্টেজ এটা প্রায় বলতে গেলে 80% আর পার্সেন্ট। 80%? হ্যাঁ, দুধের হিসেবে, দুধের গাভী হিসেবে যথেষ্ট ভালো। আচ্ছা, এটা কতদিন হলো কিনেছেন? এটা কিনছি আমি প্রায় 8 মাস হলো। 8 মাস হলো। হ্যাঁ, এটা আমি গাব গরু কিনছি অবশ্য। এটা কি খামার থেকে নেওয়া না হাট থেকে? না, হাট থেকে নিছি আমি। হাট থেকে। হ্যাঁ। আচ্ছা, এতে দুধের রেকর্ডটা কেমন আছে? দুধের রেকর্ড, আমি তো বাছুর বড় হওয়ার পরে শুধু গাভী কিনছি এবং যখন গাভীটা প্রেগনেন্ট ছিল সেই সময় কিনছি। আর সেই সময়ে আমি সকালবেলা 6 লিটারের মতো পাইছি, বিকেলবেলা প্রায় 4 লিটারের মতো পাইছি আর কি। আচ্ছা, এটা আপনি পেয়েছেন বাছুর ছাড়া যেটা? বাছুর ছাড়া যেটা। এটা কোন হাট থেকে নেওয়া? এটা আমাদের ধাপের হাট থেকে কেনা। ধাপের হাট। আচ্ছা, তারপরে এটা তো এটা ফ্রিজিয়ান জাত। হ্যাঁ, এটা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। এইটা অবশ্যই একজনের ফার্ম থেকে নিয়েছি। এটা গাবতলী আটাপাড়া থেকে একজনের কাছ থেকে নিয়েছি। জি। এটা দুধের রেকর্ড, এটা আমি খালি গরু কিনছি। এটা দুধের রেকর্ডটা যথেষ্ট পরিমাণ ছিল, সকাল বিকাল মিলে প্রায় 15-16 লিটারের মতো আমি পাইছি। 15 থেকে 16 লিটার। জি, জি। আপনার এই গরুটাও কিন্তু ভালো দুধ দেবে যদি হ্যাঁ, ঠিক মতো পরিচর্যা করা যায়। হ্যাঁ। তারপরে আমরা পরেরটা দেখতেছি যে এটাও তো ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান। এটা কি হলস্টিয়ানটা? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু পার্সেন্টেজ তুলনামূলক একটু কম। একটু কম, মানে ওই জন্য তো হাইটটাও কম আসলে। হাইটটাও কম। জি। এটা কেমন, মানে রেকর্ড কেমন দুধের? এটাও আমি খালি গরু কিনছি এবং বাছুর বড় হওয়ার পরে কিনছি। আমার এখানে আসে প্রেগনেন্ট হয়েছে। তারপরেও শুরুতে আমি 6 কেজি, সকালবেলা 6 কেজি, বিকেলবেলা প্রায় 3-4 কেজি দুধ হচ্ছে, 10 কেজি। আচ্ছা, তার মানে এটা বাচ্চা দেওয়ার পরে আরো বাড়বে? হ্যাঁ, অনেকবার ডবল হয়ে যাবে। ডাবল হয়ে যাবে। তারপরে এটা এটা কেনা অবশ্য বেশি দিন হয়নি আমার। এটা কেনা আমার 2 মাস হচ্ছে। 2 মাস। 2 মাস। এটা প্রেগনেন্ট অবস্থায় কিনছি। তারপরেও 2 মাসে আমি দুধের যা রেকর্ড পাইছি, তাতে মোটামুটি আমার সন্তোষজনক আর কি দুধ পাইছি। কত? এটা সকাল বিকাল মিলে আমি প্রায় 8 লিটারের মতো দুধ পাইছি। 8 লিটার। এটা কোথায় থেকে নিয়েছেন? এটা অবশ্য একজনের ফার্ম থেকে কিনছি। আচ্ছা, কত টাকা নিয়েছে? এটা কিনছি 1,10,000 টাকা দিয়ে। 1,10,000। দাম হিসেবে মোটামুটি ঠিক আছে। আচ্ছা, পরেরটা? পরেরটা দুটো একসঙ্গে কিনছি অবশ্য। এই দুইটা একসঙ্গে? হ্যাঁ, দুটো একসঙ্গে। এটা দুটোর রেকর্ড আরও বেশি। এটা বেশি? সকাল বিকাল মিলে আমি প্রায় 12 কেজির মতো দুধ পাইছি, 10-12 কেজি দুধ আচ্ছা, পাইছি আমি। 2 বেলায় 12 কেজি। হ্যাঁ, 2 বেলা। তাহলে তো বাচ্চা দেওয়ার পরে আরো বাড়বে ইনশাআল্লাহ। এখনো 10 কেজি দুধ হচ্ছে। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এইটা? এইটা আমি অবশ্য হাট থেকে কিনছি। এইটার দুধের রেকর্ডও প্রায় 14-15 কেজি আছে। মানে বাছুর যখন বড় হয়েছে তখন
বাছুর যখন হবে তখন এটার দুধের রেকর্ড আশা করতে 18 থেকে 20 লিটারের মতো হবে। আচ্ছা, তার মানে মোটামুটি সবগুলো এখানে আমরা মোটামুটি দেখছি যে ফ্রিজিয়ান আর হলো কিছু হলস্টিন Holstein Friesian আছে। হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু ওই গরুটা কালার আলাদা দেখছি, ওইটা জার্সি গরু, জার্সি, হ্যাঁ ফ্রিজিয়ান জার্সি। ফ্রিজিয়ান জার্সি। হ্যাঁ, এটার দুধের রেকর্ড আরো বেশি। আচ্ছা। এটা অনেক বেশি দামেই কেনা হয়েছে এবং দুধের রেকর্ড রমজানের মধ্যে প্রায় 12-14 কেজি আমরা পাইছি। আমরা আগে এটা কি এক বেলায় না দুই বেলায়? দুবেলা মিলে। আচ্ছা, এটাও মার্শাল্লাহ ভালো। হ্যাঁ, এটা তারপরে 25 লিটারের উপরে দুধ। আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে আপনি খামারে পাশাপাশি গরু এবং ষাঁড় রেখেছেন। জি জি। আসলে ষাঁড় গরুগুলো কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা না এগুলো? না, এগুলি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নয়। আমার 3 থেকে 4 মাস সর্বোচ্চ বিক্রি করতে করতে যতদিন সময়, সর্বোচ্চ 6 মাস আমাদের টার্গেট আছে আর কি। আচ্ছা, ষাঁড় গরু কি আগে থেকেই করছেন না প্রথমে এগুলা? না, এর আগে একটা করছিলাম, সেটা মূলত ফার্মের শুরুতে আমি করছিলাম। ওইটা আমার দেশি গরুর একটা প্রজেক্ট ছিল, যেটা আমি মূলত শেখার জন্য করছিলাম। তাতে আমি দেশি গরুতে যে প্রফিট পাইছি তাতে সন্তোষজনক নয়। আমার খাদ্য খাবার দিয়ে ওইটা ফার্মের জন্য সন্তোষজনক নয়, এই জন্য আমি এটা আর কি আচ্ছা, ক্রস তারপরে গরুগুলো আমরা উঠাইছি। আরো কিছু ক্রস ষাঁড় গরু দেখতে পাচ্ছি, একটু সামনে আসবেন। জি ষাঁড় গরু এবং এই গাভী গরু দুইটা একই খামারে লালন পালনের মধ্যে কোনো প্রবলেম হয় কি? এখনো আমার হয়নি। এখানে কিছু প্রসেসিংয়ের বিষয় আছে যেগুলি মূলত আমি একসঙ্গে রাখিনি। আর এইটাতে বিভিন্ন দিক আছে, ন্যাচারালি কিছু কাজ আছে। আমার যে গাভীগুলি আমি কিনি, এগুলি সচরাচর আমি খালি গাভী কিনি, বাছুর ছাড়া বা বড় বাছুরওয়ালা। এগুলি হিটে আসার জন্য এই গাভীগুলি এই সারগুলি আমার যথেষ্ট কাজে আসে। আচ্ছা, মানে তারপরে সার দিয়ে আপনি বীজ দিচ্ছেন? হ্যাঁ, সার দিয়েও দিই, ডাক্তার দেখাই, দুইটাই দুই পদ্ধতি অবলম্বন করি। মানে বেশিরভাগ আপনার কোনটাকে কমফোর্টেবল মনে করেন? দুইটাই, কারণ এই গরুগুলি সাধারণত দেখা যায় যে একবার বীজ দিয়ে এটা কনসেপ্ট হওয়া সম্ভব নয়। দেখা যায় 12 ঘন্টা পর পর 2বার 3বার দিতে হয়। সেই ক্ষেত্রে আমি দুটো পদ্ধতি অনেক সময় অবলম্বন করি। আচ্ছা, আপনি আরেকটা কথা বলছেন যে দেশি গরু শুরু করেছিলেন, সেখান থেকে একটা মানে শেখার জন্য একটা প্রসেস করেছিলেন। আসলে সেই শিক্ষাটা একটু কি শেয়ার করবেন যে কি সেখান থেকে? শেখা বলতে দেশি গরুগুলি স্বাভাবিকভাবে রোগবালাই কম হয় এবং তারা আমাদের আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়। সেই কারণে আর আমার তো গরু কী ধরনের খাদ্য খাবার লাগবে মূলত এটা ওইভাবে বিস্তারিত জানা ছিল না, এবং কীভাবে লালন পালন করতে হয় এটাও বিস্তারিত জানা ছিল না। সচরাচর 1-2টা গরু, এটা তো ভিন্ন কথা। 1-2টা গরু আমরা লালন পালন করছি সাধারণত বাড়িতে, 3-4টা পর্যন্ত। এই ব্যাপক আকারে করিনি, সেই কারণেই মূলত ওইগুলি করা। আর ওইটাতে সে সময় প্রথম অবস্থা আমার করোনাকালীন সময় ছিল। আর ওই সময় গরুগুলি বেশ ভালো হয়েছিল, স্বাস্থ্যবান হয়েছিল, কিন্তু একসঙ্গে গোশতের দাম কম, গরুর চাহিদা কম, সেই কারণে ওইটাতে আমার খুব একটা প্রফিট হয়নি আর কি। লস আইটেম ছিল ওইটা আমার প্রথম শেখটা। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি শেষে বিদেশি গরুতে চলে আসেন। তো বিদেশি গরু এটা কি আপনার প্রথম লট না এর আগের লট বিক্রি হয়েছে? এটা আমার প্রথম লট। এটা প্রথম লট। আচ্ছা, তাহলে এটা তো কুরবানিকে টার্গেট সামনে নাকি? হ্যাঁ, কুরবানি টার্গেট সামনে এখন আমার। আচ্ছা, কুরবানি এবং কুরবানির পরেও এই ছোট গরু দুটো দেখতেছেন, এই দুইটা গরু আমার আরও দীর্ঘমেয়াদী মানে প্রতিপালন করার ইচ্ছা আছে, কারণ এগুলি দীর্ঘমেয়াদী পারলে আচ্ছা, এগুলো মানে এগুলো ভবিষ্যতে বীজ দেওয়ার জন্য কি বীজ করবেন? দেওয়ার জন্য কাজে আসবে এবং আশা অনুরূপ একটা ফল আমরা পাবো এখান থেকে। আচ্ছা, তারপরে যে 3 মাস 4 মাস পর পর আলাদা একটা প্রজেক্ট রাখবেন। জি, জি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে খুব সুন্দর করে শেড তৈরি করেছেন আপনি। তারপরে হাউসও দেখতে পাচ্ছি। হাউস থেকে কারো পরামর্শ নিয়ে না নিজের এগুলো আমি অনেকগুলি ফার্ম ঘুরছি, অনেকগুলি ফার্ম ঘুরে বিভিন্ন ফার্মে দেখার পরে আমার গরুর কন্ডিশন হিসেবে, যদিও আমি শুরুতে দেশি গরু উঠাইছিলাম, কিন্তু এই বিদেশি গরুগুলি মূলত জায়গা বড় লাগবে, পানির প্রয়োজন বেশি, সেই কারণে হাউসগুলি ওইভাবে আমি করছি যে এদের যেন পানির সমস্যা কখনোই না হয়, খাদ্যের সমস্যা কখনোই না হয়। যদি বেশি খাদ্য দিতে হয়, এই যে হাউসগুলি ছোট হইলে খাদ্য নষ্ট করবে বেশি, এই জন্য মূলত একটু স্পেসগুলি বড় করছি যে কোনো অবস্থাতেই যেন খাদ্যগুলি নষ্ট না করে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস দেখতেছি যে এই যে কয় ফিট জায়গা রেখেছেন এখানে? এখানে আমার 8 ফিট জায়গা আছে, 8 ফিট খাদ্যের জায়গা আছে। 8 ফিট রাখা হয়েছে, ওখান থেকে খাদ্যের জায়গাটা বাদ দিয়ে। হ্যাঁ, খাদ্যের জায়গা। আরেকটু 9 ফিট দিলে কি আরো বেটার হতো না? না, 9 ফিট দিলে আসলে জায়গাটা হবে, অকেজো হয়ে পড়ে থাকবে, এটাই মূল কারণ। আচ্ছা, আর যেটা এই যে হাইটটা কতটুকু দিয়েছেন? এটা আমি 10 ফিট দিয়েছি। 10 ফিট মানে চাল থেকে ফ্লোর থেকে চালার নিচ পর্যন্ত 10 ফিট। 10 ফিট। মাঝখানে আবার 15 ফিট আছে। 15 ফিট আছে এটা। হ্যাঁ, একদম উপর থেকে। এই হাইটে কি গরুর জন্য যে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা এটা সাফিসিয়েন্ট কিনা আসলে? এটা আসলে আরেকটু উঁচু করলে ভালো হতো, বাকি আমি ওইভাবে বুঝতে পারিনি।
যে কারণে এটা ওইভাবেই করছি। মানে মোটামুটি এটা 13-14 ফিট হলে হ্যাঁ 13 ফিট 12-13 ফিট হলে 12-13 ফিট better হবে। বেটার হতো। এবং সর্বোপরি বিষয় যেটা সেটা হলো যে যদি গ্যাস ফ্যান লাগানো থাকে যেটা বেশি ভালো হতো। আর রিক্সির কারণে আমি গ্যাস ফ্যানটা ওইভাবে লাগাইনি, তবে লাগাবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে যে হঠাৎ করে শখ করে আসা, তারপরে বিজনেস আকারে শুরু করলেন জি আসলে। জি। তা আপনি কি মনে হচ্ছেন যে এই সেক্টরটায় আপনি সফলতা অর্জন করা সম্ভব কিনা? ইনশাল্লাহ সফলতা অর্জন করা সম্ভব। এবং যদি কেউ নিজস্বভাবে দেখাশোনা করে এবং নিজেই পরিচর্যা করে, সেক্ষেত্রে যে মানে কস্টিং যেটা, লেবার কস্টিং যেটা, লেবার কস্টটা বেঁচে গেলে তার জন্য অনেক সাশ্রয় হবে এবং এটা অনেক লাভের একটা বিষয় হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা টের পেলাম যে আপনি সিসি ক্যামেরা লাগাইছেন। জি জি। সিসি ক্যামেরা আসলে একবারে আধুনিকভাবেই প্রস্তুতিটা নিয়েছেন বা করেছেন। সিসি ক্যামেরাটা লাগানোর কারণটা কি আসলে? এটা আসলে আমার বাড়িটা এখান থেকে একটু দূরে, যে কারণে আমি প্রায় সময় শিক্ষা প্রতিষ্ঠানে থাকি, আমি যেন এটাকে দূরে থেকেও দেখতে পারি, এটাই মূলত কারণ। আচ্ছা, তার মানে এবং আমার ফাউন্টেন আমি সার্বক্ষণিক আমার নজরে থাকে, এটাই মূলত কারণ। আচ্ছা, না এটা খুবই ভালো দিক। তারপরে গ্রামেও যে আসলে অত্যাধুনিকভাবে করা যায়, এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা বা যদি মনের ভেতর সাধনা থাকে, বাসনা থাকে, তাহলে অবশ্যই করে তোলা সম্ভব। আর এই যে গরুগুলোকে খাবার দাবার আসলে কিভাবে এই করেন? এটা আসলে মূলত খাবার যেটা সকালবেলা ওঠার পরে কিছু গাভী আছে, গাভীগুলি দহন করা হয়। প্রথমে পরিষ্কার করা হয়, এরপরে পরিষ্কারের পরে এটা গরুগুলিকে দহন করা হয়, এরপরে খাদ্য দেওয়া হয়। প্রথম অবস্থায় গমের মোটা ভুসি, এরপরে বুটের ভুসি। এটা কি সকালের মেনু? সকাল বিকাল দোনো বেলায় দেওয়া হয়, বিকাল আচ্ছা। একটা একটু পরিমাণ কম হয়, সকাল একটা একটু পরিমাণ বেশি হয় আর কি। আচ্ছা, এইভাবে আমরা দিই আর কি। এরপরে এর সঙ্গে আবার ভুট্টার আটা থাকে, এর মসুরের ভুসি থাকে, সয়াবিনের খোল থাকে। এটা মানে সবগুলো গরুর জন্য তো একসঙ্গে মিক্স করে। একসঙ্গে মিক্স করা তো হয়। সেক্ষেত্রে আপনার এখানে গরু আছে কতগুলো এখন? এখন গাভী এবং 15টা আছে, 2টা বিক্রি করছি, 17টা ছিল, 15টা আছে। 15টা। তো 15টা গরুর জন্য কতটুকু পরিমাণ কোনটা লাগে? এটা আসলে গরুগুলি, বড় গরুগুলির জন্য আমি একটা ইয়ে নির্ধারণ করছি যে সকালবেলা প্রায় 5 কেজি 6 কেজির মতো খাদ্য দেওয়া হয়, আর বিকেলবেলা এটা 3.5-4 কেজির মতো খাদ্য দেওয়া হয়, দানাদার খাদ্য যেটা আর কি। আচ্ছা, ছোট গরুগুলোকে একটু পরিমাণ কম। একটু কম দেয়, ওদেরটা এত বেশি লাগে না, দিলেই খাবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হলো, যেমন ফ্যাটেনিং যেটা করতেছেন আপনি, ফ্যাটেনিং এর জন্য কি আলাদা কোনো পরিচর্যা বা আলাদা কোনো খাবারের মেনুতে কি বেশি কোনো হ্যাঁ আছে আছে, একটু বুটের ভুসি বেশি দেওয়া হয়, এরপরে কাঁচা ঘাস বেশি দেওয়া হয়, এরপরে এদের জন্য বাড়তি কিছু ঔষধপত্র আছে, যে ঔষধপত্রগুলির কারণে এগুলি দেখা যায় যে তাদের যেরকম জিঙ্ক আছে, এইগুলির দ্বারা এদের শরীর সুস্থ থাকে, ভালো হয় আর কি। জিঙ্কটা যেটা বললেন, এই জিঙ্কটা কতদিন পর পর এই করতে হয়? এটা আসলে মাসে আমি 3 দিন 4 দিন খাওয়াই, প্রত্যেক মাসে 3 দিন 4 দিন। দেখি গাভী এবং ষাঁড় কোনো আলাদা না, দোনোটাকেই খাওয়াই আমি, একই ডোজ? একই ডোজ। আচ্ছা, আর যেটা ছোট বড়তে কম বেশি হয়। একটা গরু যখন আপনি খামার থেকে, অন্য খামার থেকে বা হাট থেকে নিয়ে আসলেন, জি। সঙ্গে সঙ্গে কি খামারে ঢোকান না অন্য কোনো প্রসেস অবলম্বন করেন? ইতিপূর্বে আমি সঙ্গে সঙ্গেই ঢুকাইছি। গত রোজার আগে, কিছুদিন আগে আমি 2টা গরু হাট থেকে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে আমি সঙ্গে সঙ্গে ঢুকানোর পরে আমি আইভারমেকটিন গ্রুপের যে স্প্রেগুলি আছে ওগুলি স্প্রে করে ঢুকাইতাম। বাকি তারপরও গত রোজার আগে একটা গরুতে আমার পুরা রোগ ধরে, ওই গরুর 2 পাশে 2টা ছিল, সেই 2টাতেও পুরা রোগ ধরে। আমি খুব কষ্ট পাইছি, এই জন্য দীর্ঘদিন খুব পরিচর্যা করতে হয়েছে। এখন সিদ্ধান্ত নিয়েছি যে খামার থেকে বা হাট থেকে যেখান থেকেই নিয়ে আসি, গরুগুলিকে আমি আগে ভিন্ন জায়গায় রাখবো, মিনিমাম অ্যাটলিস্ট 6-7 দিন কোয়ারেন্টাইনে রাখবো। রাখা ঠিক আর কি, যাতে ওই 1 সপ্তাহ 10 দিন বাইরে রাখার পরে তারপরে আমি ফার্মে নিয়ে আসবো। আচ্ছা, একটা জিনিস, আপনার বেশি দিনও না, অল্প দিনের অভিজ্ঞতা, বিদেশি গরু হয়তো আগে দেশি গরুই করতেন। জি। কোন গরুগুলো আসলে ওইভাবে মানে বোঝার উপায় আছে কিনা যে এই গরুগুলো দুধ প্রোডাকশন বেশি হবে বা জাত ভালো হবে? কারণ দেখে তো অনেক সময় নির্ণয় করা সম্ভব না। হ্যাঁ, এগুলি আসলে মূলত দেখা যাবে যে গরুগুলির উপরের গজ নাই, হ্যাঁ। এটা গজটা সমান হবে, এটা সমান। হ্যাঁ এটা সমান, গজ নাই, এবং পাগুলি একদম খাড়া খাড়া পায়ের আচ্ছা। খুরগুলি খাড়া খাড়া। এরপরে পিছনের লেজটা একটু ছোট হবে, আচ্ছা। এবং ওই চুরুটা, পিছনের চুরুটা একটু উঁচু হবে, মুখগুলি একটু ছোট হবে, এগুলি কানগুলি একটু ছোট হবে। মূলত এই জিনিসগুলি দেখেই চেনা যায় আর কি। মানে সেগুলো একটু দুধে ভালো হবে হ্যাঁ, বা দুধে ভালো হবে। সব দিক দিয়ে আর কি ভালোই হবে। জি। আর যেটা হলো এই যে চিকিৎসা সেবা যেটা বললেন আপনি, যে চিকিৎসাটা আসলে কিভাবে মেনটেন আর করতেছেন? চিকিৎসাটা এখানে আমার একজন পল্লী চিকিৎসক আছে, উনি রেগুলার আমার ফার্মে আসে, আর রেগুলার আসার পরেও যদি আমি অতিরিক্ত কোনো সমস্যা দেখি ওনাকে অবহিত করি,
এরপরে উনি সেই বিষয়ে ভালো করে পরিচর্যা করে এটা উনি ইয়ে করেন আর কি, চিকিৎসা করেন। বড় ধরনের কোনো সমস্যা হইলে আমাদের পশু হাসপাতালে যে ডাক্তাররা আছেন ওনাদের শরণাপন্ন হয়ে ওনারা আসেন, মাঝে মধ্যে ওনারা ভিজিট করেন, তখন ওনারা যেই পরামর্শ দেন, সাজেশন দেন, ওইটা আমরা ফলো করি। আচ্ছা, 1 বছরের অভিজ্ঞতা থেকে বলবেন কি আসলে যে ফিডব্যাকটা কেমন পেলেন এখান থেকে, বা ভবিষ্যৎ কি আশা করতেছেন? এখানে আসলে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় এবং এটা যদি সঠিকভাবে আমাদের হিসাব কিতাবগুলি ঠিক থাকে এবং সাইড সাপোর্ট যদি থাকে তাহলে আশা করা যায় ভালো কিছু হবে। যেমন ধরেন একটা গরু বিক্রি করে সে লস খাইলো, ওই লসটা উঠানোর মতো সাইড সাপোর্ট যদি থাকে, তার অর্থনৈতিক সাপোর্ট যদি থাকে, এটা আরেকটাকে যদি সে ক্রয় করে দেখা যাবে ওইটার থেকে তার আগের লসটা উঠে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, খামারে যাতে লস না হয় সেক্ষেত্রে করণীয় কি আসলে? এক্ষেত্রে করণীয়, যারা পরিচর্যা করবে তাদেরকে সজাগ হইতে হবে এবং তাদেরকে একাগ্র চিত্রে এখানে কাজ করতে হবে। সব দিকেই খেয়াল রাখতে হবে যে গরুগুলি যেন কোনো অবস্থাতেই খারাপ অবস্থানে না যায় বা কোনো অসুখ বিসুখ হইলে সঙ্গে সঙ্গে যেন চিকিৎসা হয়। আচ্ছা, আর যেটা ম্যাস্টাইসিস যে রোগটা বলি আমরা, যে ওলান ফোলা, গ্রামের মানুষরা তো ম্যাস্টাইসিস হয়তো বুঝবে না শব্দটা, এই রোগটা আসলে কি কারণে হয় বা এটার প্রতিকার কি? এটা আসলে ফার্মে দেখা যায় বেশিরভাগ সময় যখন গাভী দহন করা হয়, দহন করার পরে কিছু দুধ ফ্লোরে পড়ে যায়, মেঝেতে পড়ে, গরু যদি ওইটার ওপর শুয়ে পড়ে তাহলে ওখান থেকে এক ধরনের জীবাণু ওই ওলানের বাটের ভিতর যে ছিদ্র আছে এটাতে ভিতরে ঢোকে। আর এটার কারণেই আমি ডাক্তারদের কাছে শুনছি যে অসুখটা নাকি বেশি হয়। এই জন্য নিয়ম হলো যে গাভী দহনের পরপরই জায়গাটা ধুয়ে দেওয়া, দুধগুলি ধুয়ে দেওয়া, এবং মাঝে মধ্যেই 2-4 দিন পরপরই ব্লিচিং পাউডার হোক বা পটাশ হোক এই জাতীয় দিয়ে ফ্লোর ধুয়ে দিলে তাহলে এই ধরনের রোগ বালাই হয় না বলে আমি জানি। আরেকটা যেটা আমরা যতটুকু জানি বা বহু খামারে গেছি বা চিকিৎসকরা বলেছে যে গাভী যখন দহন করবেন মিনিমাম 1 ঘন্টা যাতে শুতে না পারে, জি, সেটা পরিষ্কার জায়গা হোক বা হ্যাঁ, এটা আমরা চেষ্টা করি। গাভী দহনের পরপর গাভীগুলিকে আমরা খাদ্য দিই, আর গাভী ওই খাদ্যের খাওয়ার তাড়নায় সে আর শোয় না ওই সময়, যাতে মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি না শোয় ওটা, তাহলে মানে মিনিমাম আধা ঘন্টা লাগে সেলটা বন্ধ হইতে। হ্যাঁ, তো সেলটা বন্ধ হওয়ার পর শুলে আর প্রবলেমটা হয় না। জি জি আচ্ছা, এখন যেটা হলো, যেটা জানবো আপনার কাছে, যে এই যে গাভী সার, জি। এই দুইটা ভবিষ্যতে আলাদা করার চিন্তা ভাবনা আছে কিনা, না হ্যাঁ, আমার একসাথেই তো করবেন? ফার্মে ফার্ম বৃদ্ধি করার পরিকল্পনা আছে এবং এখানে আমি নামও ওইভাবেই সিলেক্টেড করছি, বহুমুখী ফার্ম। এখানে মূলত আমার একটা ছাগলের ফার্ম করার ইচ্ছা আছে, পাশাপাশি একটা মুরগির শেড করার ইচ্ছা আছে, এবং গরুর শেডটাও আমি সারের শেডটা আলাদা করবো, এখানে শুধু গাভী রাখবো। আচ্ছা, মানে বিভিন্ন আইটেম, মানে ছাগল বা এটি সব রাখবেন বলে বহুমুখী নাম হ্যাঁ, রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর যেটা হলো এই যে ধরেন নতুন যারা করতে চায় বা এই সেক্টরে আসতে চায় বা বেকার যুবক যারা আছে, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন আপনি? তাদের জন্য পরামর্শ, তারা আগে এই সেক্টরে বিভিন্ন ফার্মে ঘুরে তারা দেখবেন এবং ফার্ম করার স্ট্রাকচার করার যে ঘর দরজা করার যে বিষয়গুলি, এগুলির প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো তাদেরকে প্রাথমিক পশু চিকিৎসার ওপর কিছু শেখা দরকার। পশু চিকিৎসার ওপর শেখার পরে তারপরে তাদেরকে এই সেক্টরে আসা দরকার। পশু চিকিৎসার উপর শেখার অবশ্য তো সবারই একটা হবে না। আমাদের দেশে তো বেশিরভাগ খামারিরা গড়ে উঠছে অনেকটা বলে যে নিরক্ষর মুক্ত, মানে কি বলবো, মূর্খ লোকজন বা অক্ষর জ্ঞান নাই। বেশিরভাগ লোকেরা কিন্তু খামারি কিন্তু এই ধরনের লোক। তারা তো আসলে পশু চিকিৎসা সম্পর্কে ওইভাবে শিখতে পারবে না। তাদের জন্য কিভাবে অ্যাডভাইস করবে? তাদের জন্য পল্লী চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা এবং যে কোনো সমস্যা তাদেরকে অবহিত করা এবং শরণাপন্ন হওয়া তাদের, এতে করে আশা করা যায় যে সে ভালো ফলাফল করবে। আরেকটা জিনিস লক্ষ্য করতেছে, আপনি কিন্তু সাইটে বেশ গ্রিল দিয়েছেন যাতে বাইরের বাতাসটা প্রবেশ করতে জি পারে। জি। সেক্ষেত্রে আপনার ফ্যানের যে মানে কৃত্রিম ইটা, সেটা কিন্তু কম লাগছে। হ্যাঁ, অনেক অনেক কম লাগতেছে এবং এইটার দ্বারা ফ্যান ঘুরাইলে আমার বাতাসটা ভারসাম্য ঠিক থাকে, তাপমাত্রাটা ঠিক থাকে। এখানে বেশ খোলামেলা জায়গার জন্য আমি এখানে মূলত ফার্মটা করছি। যে গ্রামের পরিবেশে যে দেখি দুধের দাম খুবই কম, সেক্ষেত্রে কি আসলে পর্তা করা যায়? আসলে বিষয় হলো দুধের মান যদি ঠিক থাকে, যেরকম খাদ্যের মধ্যে সয়াবিনের খোল এবং সরিষার খোল এগুলি খাওয়ানোটা দুধের ফ্যাট বেশি হয় এবং এতে করে দেখা যায় যে দুধের স্বাদ বাড়ে। আমার দুধের এখান থেকে আমি ব্রাকে দুধ দিছি, ব্রাকে আমি সর্বোচ্চ রেট পাইছি 69 টাকা 30 পয়সার মতো আমি রেট পাইছি। তারপরে এলাকার কিছু লোকজন আমার দুধের খাওয়ার পরে তারা চাহিদা অনুভব করছে এবং তারা আসে। এই লোকগুলোকে ফিরিয়ে দিতে আমার কষ্ট হয়, সেই কারণে আমি ব্রাকে দেওয়া বন্ধ করে দিই, লোকগুলোর প্রয়োজনে মিটাই। দেখা যায় যে আমি রেগুলার 50 টাকা বিক্রি করি, তাতে করে কিছু হচ্ছে, যদিও আমার পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না বা প্রয়োজন মিটতেছে না,
আমি মনে করি তাদের দোয়ার কারণে হয়তো আল্লাহ আমাকে অন্য দিক দিয়ে পোষায় দেবে এই কথাটা শুনে খুবই ভালো লাগলো যে আপনি 70 টাকা রেট পেতেন ব্র্যাক থেকে, আর গ্রামের মানুষের চাহিদা মেটানোর কারণে সেখানে আপনি 20 টাকা লসে দিচ্ছেন। জি। এই মানসিকতা বা এই ধরনের কিন্তু কমই থাকে। তো এদিক দিয়ে অবশ্যই সৃষ্টিকর্তা আপনার মানে কি বলবো যে অবশ্যই সহযোগিতা হ্যাঁ, ব্র্যাক করবে। থেকে লোকজন আজকে আসছিল আমার দুধের তাদের ওখানে দেওয়ার জন্য। আমি বলছি যে না ভাই, আমার এলাকার লোকজনকে আমি রাখবো, কারণ এখানে ম্যাক্সিমাম লোকজন যারা আসে প্রায় নিডি ফ্যামিলির থেকে আসে, গ্রামের লোকজন যে এরকম হয় সেরকমই তারা আসে, বয়স্ক লোকজন আসে, বাচ্চা কাচ্চা আসে। মূলত তাদের চেহারার দিকে দেখে আমি তাদেরকে দিয়ে দিচ্ছি আর কি। এটা তো আসলে রিজিকের মালিক আল্লাহ তাআলা। হইতে পারে আমার 20 টাকার দুধ গাভীর থেকে বেশি আসবে, আমার এইটা ধারণা, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা, আর যেটা হলো যে ধরেন নতুনদের উদ্দেশ্যে যেটা বললাম আমি, যে গ্রামের এই পরিবেশে যে বেকার যুবকরা যদি এরকম 2-3টা গরু কিনে লালন পালন করে, আসলে মোট কথা যে 5-6 জনের ছোট একটা ফ্যামিলি তে মোটামুটি কয়টা দুধের গাভী হলে একটা সংসার চলবে সুন্দর মতো? আর 2-3টা গাভী হইলেও যদি ভালো জাতের হয়, কোনো পাইকারের পাল্লায় বা কোনো প্রতারকের পাল্লায় না পড়ে, তাহলে সম্ভব 2-3টা গাভী দিয়ে তার সংসার পরিচালনা করা। কিন্তু ধরেন আপনি তো 50 টাকা রেটে বিক্রি করতেছেন, আমি পাশে একটা গ্রামে শুনলাম যে তারা 30 টাকা 35 টাকা লিটার বিক্রি এখানে করে। বিষয় হলো কিছু সিন্ডিকেটের বিষয় আছে, যারা দুধ দহন করে। এই ধরনের একটা সিন্ডিকেট এলাকাতে এখনও আছে, আমার এখানেও আসছিল। তারা আমার ফার্মে যে সমস্ত লোক থাকে তারাই মূলত দুধ দহন করে, দহন করার পর আমি এখানে বিক্রি করি। সেই কারণেই মূলত আমি রেটটা একটু ভালো পাই। কিন্তু যেটা বললেন যে খামারের সিন্ডিকেট কি গ্রামেও আছে হ্যাঁ, আসলে? গ্রামেও আছে। আমরা জানতাম যে খালি শহরেই না আছে। না, গ্রামেও আছে। আচ্ছা, আর যেটা হলো আমাদের দেশে বেকারত্বের হার কিন্তু বেড়ে যাচ্ছে অনেকটা। জি, জি। সেই ক্ষেত্রে সরকারের করণীয় কি এখানে? এখানে আসলে সরকারের করণীয় তো, সরকারের পরামর্শ দেওয়ার জন্য অনেক লোকজন আছে, তারা আসলে মূলত সরকারকে পরামর্শ দেবে। বাকি আমি মনে করি যে সহজ শর্তে যদি এই ধরনের খামারিদেরকে কোনো সরকারি সহায়তা করা যায়, মূলত যারা সঠিক খামারি, সরকার তাদের আস্থাভাজন লোক দিয়ে যদি তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকে যদি সহায়তাটা দেয়, সরকার যথেষ্ট পরিমাণ সহায়তা দিচ্ছে, কিন্তু মূলত যারা খামারি তারা কেউ পাচ্ছে না। গত বছর করোনার সময়ে যে সরকার ইয়েটা দিল, বিভিন্ন খামারিদেরকে টাকা পয়সা দিল, যারা খামারি তারা কেউ পায়নি, কিন্তু যারা তাদের সঙ্গে সম্পর্ক রাখছে, অসাধু লোকজন যারা আছে, তারা ঠিকই টাকাটা উঠিয়ে নিয়ে গেছে। এই কারণে এখানে খামারিরা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় সরকারের বিশ্বস্ত লোক দ্বারা, আস্থাভাজন লোক দ্বারা এবং যারা এই ব্যাপারে পারদর্শী তাদেরকে দিয়ে সঠিক খামারিদেরকে নির্ধারণ করে তাদেরকে যদি সরকার সহায়তা দেয়, প্রণোদনা দেয়, তাহলে অবশ্যই তারা এখানে ডেভেলপ করবে, এবং যেটুকুই সহায়তা করবে সরকার, এটুকুতেই তাদের জন্য বড় উপকার হবে বলে আমি মনে করি। আর যেটা নতুনদের উদ্দেশ্যে, তারা কি প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে কি? হ্যাঁ, নতুনদের প্রশিক্ষণ নিয়ে করাই তাদের জন্য বেটার হবে, তাছাড়া তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমাদের পার্শ্ববর্তী এক ভাই, সে সেনাবাহিনীতে চাকরি করে, সে 2-3-4 জন বন্ধু মিলে তারা এটা করছে চাকরি থাকা অবস্থায়। দেখা গেছে যে এখানে সঠিকভাবে সে খামারে না আসার কারণে, দৈনন্দিন খোঁজখবর না রাখার কারণে সে এক পর্যায়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফার্মের সমস্ত গরুগুলি তার বিক্রি করে দিতে সে বাধ্য হয়েছে। এই জন্য যারা লোক দিয়ে কর্মচারীদের কাজ করতে চায়, তাদের জন্য প্রয়োজন তারা যেন দৈনিক 1-2 বার করে ফার্মে আসে, না হলে ফার্ম টিকে রাখতে পারবে না। সোজা কথা নজরে রাখতে হবে বা পরিচর্যা ঠিক মতো করতে হবে। আর একটা জিনিস হলো যে পশু পাখি ওরা তো কথা বলতে পারে না, তো তাদেরকে যত্ন এবং ভালোবাসাটা অবশ্যই ঠিক রাখতে হবে, না হলে কখনো ওরা দেবে না। যে ওদেরকে ভালোবাসলে ওরা তো কখনো কি বলবো যে বেইমানি করবে না। জি জি। আচ্ছা, আপনি যে এইটা কি কুরবানিতে বিক্রি করবেন শার্টটা? না, এটা কুরবানিতে ও, হবে এটা না, করবেন কারণ না, এটা এটা দাঁত তো হবে না। দাঁত হবে না, আর এটা সামনে তো বড় করবেন। 6 মাস পালার ইচ্ছা আছে। আচ্ছা, তো ভবিষ্যৎ আর কি পরিকল্পনা করতেছেন যে এই সেক্টরটায় মানে সর্বোপরি এখন শুনতেছি যে মানুষ লস করতেছে আসলে? হ্যাঁ, লস হচ্ছে মূলত 2-3টা কারণে। আমিও লস করছি। সেটা হলো, কেনার সময় আমরা পাইকারের দালালের পাল্লায় পড়তেছি, আবার বিক্রি করার সময় তাদের পাল্লায় পড়তেছি, যে কারণে তারা এখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। এই কারণেই মূলত লসটা বেশি হয়, কারণ কিনতে 2-3 হাজার 4 হাজার টাকা বেশি হচ্ছে, বিক্রি করার সময় 2-3 হাজার 4 হাজার টাকা কম হচ্ছে। দেখা যাচ্ছে গড়ে 8-10 হাজার টাকা যেটা একজন খামারের লাভ থাকতো, 5 হাজার টাকা লাভ থাকলে এটা নাফ তার জন্য ছিল, কিন্তু যখন এটা দালালে খেয়ে ফেলতেছে তখন এটাই তার জন্য লস হয়ে যাচ্ছে। এটা বড়। এই সিন্ডিকেট থেকে বা এই খারাপ লোকের খপ্পর থেকে বাঁচার উপায়টা কি আসলে? এটা আসলে এই মুহূর্তে বাঁচা একটু কষ্টকর। তারপরেও আমি যেটা মনে করি যে খামারিরা যদি নিজেদের মধ্যে তারা একটা মানে সম্পর্ক গড়ে উঠায় এবং একজন আরেকজনের প্রতি সহানুভূতি দেখায়, কোনো নতুন কেউ পুরাতনদের কাছে পরামর্শ চায়, তারা যদি পরামর্শ দেয়, তো অবশ্যই এই অবস্থার থেকে ফিরে আসা বা পরিত্রাণ পাওয়া সম্ভব।
এই প্রতিবেদনটা বিশ্বের অনেক মানুষ দেখবে বা আমাদের দেশীয় যারা নতুন খামার করতেছে তারাও দেখবে আসলে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে যদি কেউ পরামর্শ নিতে আসে বা কোনো অ্যাডভাইস চায়, আপনি কি দেবেন? হ্যাঁ অবশ্যই দেবো, এবং ইতিপূর্বেও দিচ্ছি, এখনও দিচ্ছি এবং দেবো তো ইনশাআল্লাহ। খামারটা যদি কেউ ভিজিট করতে আসতে হ্যাঁ চায়, হ্যাঁ, সমস্যা আসবে নেই। কিভাবে? যে যে কেউ আসতে পারে এখানে। আমার এটা বগুড়া জেলায়, বাংলাদেশের বগুড়া জেলায়। বগুড়ার থেকে সোনাতলা আসতে হবে। সোনাতলা বালুহাট আমাদের একটা বাজার আছে, বালুহাট বাজার আসে যে কেউকে বললেই হবে যে আমরা মাসুম হুজুরের ফার্মে যাব, তাহলে সবাই চিনে দেবে, ভ্যানালারাও চিনে দেবে। তারপর আমার গ্রামটা সন্ধ্যাতাই, বালুহাট। সোনাতলা থেকে তো সরাসরি আসা যায়। হ্যাঁ, সোনাতলা থেকে সরাসরি আসে। সোনাতলা এবং বালুহাটের মাঝামাঝি জায়গায় আমার farm। কামারপাড়ার পাশে বললেই তো। হ্যাঁ, কামারপাড়া পাশে বললেও হবে, সন্ধ্যাতাই বললেও হবে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জি, মূল্যবান। আপনাদেরকেও ধন্যবাদ আপনারা এরকম একটা প্রতিবেদন তৈরি করার জন্য। খুশি হয়েছি যে আপনারা নিজ আগ্রহে এখানে আসছেন। আসলে মানুষ জানুক, বুঝুক, আমরা এটা চাই, কেউ ক্ষতিগ্রস্ত না হোক, এটাই আমার কাম্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা একদম নতুন একজন খামার জীবনের বাস্তব গল্প তুলে ধরার চেষ্টা করলাম যে সে কীভাবে শুরু করেছিলেন, কীভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী। এই প্রতিবেদনটা দেখে যদি দর্শক আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তবে হ্যাঁ দর্শক, আপনারাই আমাদের অনুপ্রেরণা বা আপনারাই আমাদের উৎসাহ। আপনারা আমাদের পাশে থেকে দেশের আনাচে কানাচে এরকম আমার জীবনের গল্প আমরা তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা উপকৃত হন। আজকে আমাদের দর্শক এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।